নমস্কার। দূরদর্শন ত্রিপুরা আয়োজিত আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকের এই দিনটি বিশেষ, অনুষ্ঠানটিও বিশেষ এই কারণে বললাম, যিনি বিশ্বাস করতেন যে আমাদের শক্তি শুধুমাত্র দেহের শক্তি নয়, আমাদের শক্তির জন্য প্রয়োজন আমাদের মনের ইচ্ছা। যিনি বিশ্বাস করতেন যে ভিড়ের মধ্যে সকলের সাথে দাঁড়িয়ে থাকা যতটা সহজ, ভিড় থেকে বেরিয়ে একা দাঁড়ানোটা অনেক বেশি দুঃসাধ্য, কিংবা সেই সাহসটাই সবচাইতে বেশি প্রয়োজন। যার ব্যক্তি জীবন এবং সমাজ জীবনে, চিন্তনে, মননে এবং যার কর্ম প্রতিফলিত হয়েছে সদা সর্বদা, তার সম্পর্কে আলোচনা করা, তার সম্পর্কে জানা এবং বারবার জানানো আমাদের একটি পবিত্র কর্তব্য বলে আমরা মনে করি। যিনি বিশ্বাস করতেন সত্যই ঈশ্বর, এবং শুধু বিশ্বাস করতেন না, তার সমগ্র জীবন জুড়ে বারবার যিনি কথা প্রমাণ করেছেন, তিনি আর কেউ নন, আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী। আমরা আজকের এই বিশেষ অনুষ্ঠানে তার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। আর আমরা কথা শুনবো কিংবা আলাপচারিতায় থাকবো যার সাথে, আসুন তার সাথে আপনাদের আলাপ করিয়ে দিই। রয়েছেন আমাদের স্টুডিওতে এমবিবি কলেজের সোশিওলজি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর সুরজিৎ সেনগুপ্ত। নমস্কার স্যার। নমস্কার, স্বাগত আপনাকে। ধন্যবাদ। যে কথাটি দিয়ে প্রথমেই শুরু করেছিলাম, আসলে এমন ব্যক্তিত্বরা আমাদের মধ্যে রয়েছে, আমাদের দেশে রয়েছেন, যে তাদের সম্পর্কে আমরা যতবারই আলোচনা করি না কেন, মনে হয় যেন আরও বেশি বেশি করে জানানো বা জানা আমাদেরকে আরও প্রত্যেককে সমৃদ্ধ করতে সাহায্য করে। একদম ঠিক সেরকমই আমাদের আজকে যার বিষয়ে আমরা আলোচনা করব, আমাদের মোহনচাঁদ করমচাঁদ গান্ধী, আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী। তো আরও একবার চর্বিত চর্বণের মতনই বলবো আমরা তার আর্লি লাইফ, অর্থাৎ সেই শুরুটা তার জীবনের একটু প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইব। আচ্ছা, দেখুন, মহাত্মা গান্ধী, হি ওয়াজ বর্ন ইন 1869 অ্যাট পোরবন্দর, গুজরাটে। ওনার বাবার নাম করমচাঁদ গান্ধী আর মা ছিলেন পুতলি বাই। গান্ধীজি কিন্তু খুব ওয়েল টু ডু ফ্যামিলি থেকে বিলং করতেন। ওনার বাবা দিওয়ান ছিলেন, অ্যান্ড মা কিন্তু খুব ধার্মিক ছিলেন, সবসময় পূজা আর্চা নিয়ে। তারপর ধরুন বাড়িতে কোনো কেউ অসুস্থ হলে সেবা শুশ্রূষা করা। এর থেকে, এই পরিবার থেকেই গান্ধীজি ওয়েল টু ডু ফ্যামিলি থেকে এলেন। কিন্তু এখানে একটা কথা বলতে হয়, আর্লি লাইফ বলতে হলে, গান্ধীজি কিন্তু খুবই ভীতু ছিলেন ছোট সময়। ভীতু ছিলেন, লাজুক ছিলেন। আর আমরা সবসময় গান্ধীজির সাথে একটা শব্দ শুনে থাকি, হে রাম। হে রাম শব্দটা, গান্ধীজি এতটাই ভীতু ছিলেন যে ওনার যে নার্স ছিল, অন্ধকারে উনি খুব ভয় পেতেন, তখন ওনার নার্স কিন্তু এই শব্দটা ওনাকে শিখিয়েছিলেন, হে রাম। এই হে রাম শব্দটাই কিন্তু ওখান থেকে আসছে। তাছাড়া উনি খুব সফট স্পোকেন ছিলেন, লাজুক ছিলেন, লোকের সাথে এত মিশামিশি করতে ইচ্ছে ছিল না, খুব ইন্ট্রোভার্ট নেচারের ছিলেন। যাই হোক, উনি আস্তে আস্তে ওনার স্কুল কমপ্লিট করলেন। তারপরে গ্র্যাজুয়েশন করার জন্য উনি লন্ডন চলে গেলেন। লতে উনি গ্র্যাজুয়েশন করলেন ব্যারিস্টার হওয়ার জন্য। কিন্তু ওখানে যাওয়ার সময়ও অনেক পরিবারের মেম্বাররা বাধা বিঘ্ন ছিলেন। কিন্তু ওনার মা ওনাকে প্রমিস করিয়ে পাঠিয়েছিলেন যে লন্ডনে যাও, গিয়ে ল পাশ করে এসো ব্যারিস্টার হওয়ার জন্য। যথারীতি তিনি লন্ডনে গেলেন। হি ট্রাই টু বিকাম এন ইংলিশ জেন্টলম্যান, আমরা অনেকেই জানি। তারপরে উনি লন্ডন থেকে আবার ভারতবর্ষে ফিরে এলেন। ফিরে এসে উনি লতে অ্যাজ এ লয়ার জয়েন করলেন কোর্টে, কিন্তু এতটা সাকসেসফুল হতে পারল না বিভিন্ন কারণে। যাই হোক, আবার তখন একটা উনি অফার পেলেন সাউথ আফ্রিকা যাওয়ার, কোনো একটা ল স্যুটের কাজে। কেন কি, সাউথ আফ্রিকায় যাওয়ার একটা ল স্যুটের কাজে উনি একটা অফার পেলেন। যথারীতি উনি সাউথ আফ্রিকায় চলে গেলেন। ওখানটায় গিয়ে দীর্ঘ 21 বছর উনি সাউথ আফ্রিকায় ছিলেন। না, সাউথ আফ্রিকার কথাটা একটু বলতে হয়, কেন কি আজকে যে গান্ধীজির কথা আমরা বলছি,
আজকে যে গান্ধীজিকে আমরা চিনি অ্যাজ এ ফাদার অফ দ্য নেশন, সেই গান্ধীজি কিন্তু নিজেই ওনার অটোবায়োগ্রাফি বইয়ে উনি লিখে গেছেন that I was born in India but was made in South Africa, because সেই দীর্ঘ 21টা বছর তো ওখানে গিয়ে সাউথ আফ্রিকায় গিয়ে যে আমাদের ইন্ডিয়ান ইমিগ্রেন্টস যারা ছিলেন তাদের ওপরে নানানভাবে রেশিয়াল ডিসক্রিমিনেশন হচ্ছিল। আর গান্ধীজি তো ল সুটে গেলেন সাউথ আফ্রিকায়, গিয়ে উনি কিন্তু এই বিষয়গুলো এখানে সম্মুখীন হয়েছেন, বিকজ হি ওয়াজ অলসো এন ইন্ডিয়ান। ওখানটা আপনার রেশিয়াল মানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, আর অনেক ইন্ডিয়ান ইমিগ্রেন্টসরা ছিলেন। তারপরে আস্তে আস্তে উনি ওখানে অনেক কাজ করেছেন। আর উনার যেটা টার্নিং পয়েন্ট সেটা হলো, আমরা সবাই জানি যে উনি সাউথ আফ্রিকায় রেলের ফার্স্ট ক্লাস টিকিট কেটে কিন্তু উনি রেল ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে উঠেছিলেন, কিন্তু ওখানে একজন হোয়াইট পার্সন এসে বলছে এই কম্পার্টমেন্ট এটা হোয়াইট মানুষদের জন্য, তোমাদের জন্য না, রাইট? তারপরে তো ওনাকে নানানভাবে করে ফেলেই দেওয়া হলো। কিন্তু সেইটাই হচ্ছে ওনার টার্নিং পয়েন্ট। পিটার মার্সবার্জ যেটা রেলওয়ে স্টেশন ছিল সাউথ আফ্রিকায়, তখনই কিন্তু টার্নিং পয়েন্ট হলো যে গান্ধীজিকে যে আজকে আমরা চিনি, ওখানটায় গান্ধীজি যেটা আপনার সত্যাগ্রহ, অহিংসা, নন ভায়োলেন্স কিন্তু ওখানে উনি প্রমিস করলেন, উনি ওইটা এখানে জানতে পারলেন, রাইট? তারপরে দীর্ঘ আপনার 21টা বছর উনি সাউথ আফ্রিকায় কাজ করেছেন, ইন্ডিয়ান ইমিগ্রেন্টস যারা ছিল তাদের পক্ষে কাজ করেছেন, যারা গরিব দুঃখীরা ছিল ওইখানে নানান রকম ঝামেলা ছিল, প্রবলেম ছিল। উনি ওখানে ন্যাটেল ইন্ডিয়ান কংগ্রেস বলে একটা অ্যাসোসিয়েশন তৈরি করলেন, ইন্ডিয়ান ওপিনিয়ন বলে একটা নিউজ পেপার চালু করলেন। আর এই যে হিউমিলিয়েশনটা হচ্ছিল ইন্ডিয়ান ইমিগ্রেন্টসের উপরে রেশিয়াল ব্যাপার নিয়ে, সেটার এগেনস্টে কিন্তু উনি অনেক কাজ করে গেছেন। তারপর দীর্ঘ 21 বছর পর উনি ইন্ডিয়াতে ফিরলেন। যখন উনি ইন্ডিয়াতে ফিরলেন, আস্তে আস্তে উনি দেখতে পাচ্ছেন that Indian society was also passing through the same scenario. আপনি ফার্মার্সদের কথা বলুন, রুরাল এরিয়াসে বলুন, কাস্ট ডিসক্রিমিনেশন, ওকে, জেন্ডার ইনইকুয়ালিটি, পভার্টি, বিভিন্ন সমস্যা দিয়ে ইন্ডিয়া কিন্তু তখন ঘিরেছিলেন। উপরান্ত দেয়ার ওয়াজ এন ব্রিটিশ রুল। ওই গান্ধীজি আস্তে আস্তে ইন্ডিয়ান সিনে ঢুকলেন অ্যাজ এ ফ্রিডম স্ট্রাগল। সে ভীষণ খুব সুন্দরভাবে গুছিয়ে আপনি বিষয়টা, আমি শুনছিলাম, আপনার প্রত্যেকটা শব্দ চয়ন ভীষণ সুন্দর ছিল। আর সত্যি কথা যেটা, স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে আমরা যদি গান্ধীজির কথা বলি, তার অবদানের কথা বলি ভারতবর্ষের, তাহলে সেটা তো আমরা প্রায় সারা দিন চলে গেলেও আমাদের শেষ হবে না, এতটা তার অবদান, এতটা ভূমিকা। তারপরেও আমরা সংক্ষিপ্তভাবেই জানতে চাইব সেই স্বাধীনতা ভারতবর্ষের কিভাবে এসেছে এবং মানে সেই ক্ষেত্রে গান্ধীজির অবদান। দেখুন, গান্ধীজির কন্ট্রিবিউশন যেটা ছিল, উনি তো আস্তে আস্তে তখন ইন্ডিয়ান সিচুয়েশনটা, সিনারিওটা উনি দেখলেন, অ্যান্ড ব্রিটিশ কলোনিয়াল রুল ওয়াজ গোয়িং অন। তখন গান্ধীজি যে প্রিন্সিপাল, সত্যাগ্রহের প্রিন্সিপাল যেটা সাউথ আফ্রিকায় উনি পেয়েছিলেন, যেটা উনি অনুসরণ করেছিলেন, নন ভায়োলেন্স, তখন উনি ভাবলেন যে না, ইন্ডিয়ান সিচুয়েশন যে এরকম অবস্থা, তাহলে আমাকে ইন্ডিয়াকেও ফ্রি করতে হবে, বিকজ ভারতবর্ষ তখন ব্রিটিশের অধীনে ছিলেন, সো আমাকেও করতে হবে। কিন্তু সেটা এত সহজ কাজ ছিল না, রাইট? ইট ওয়াজ নট দ্যাট ইজি, খুব আস্তে আস্তে। আর এটা আমি প্রথমেই বলেছিলাম যে উনি কিন্তু খুব লাজুক টাইপের ছিলেন, খুব ভীতু টাইপের ছিলেন। উনি কিন্তু 10 জনের সামনে যে কিছু কথা বলা, উনি কিন্তু খুব নার্ভাস ফিল করতেন। এগুলো সব বায়োগ্রাফিতে লেখা আছে। কিন্তু আজকের দিনে তখন গান্ধীজি বিকেম আ লিডার, মানে উনার যে ভুল থেকেই কিন্তু উনি শিখেছেন, হি গট দ্য স্ট্রেংথ। ইয়েস, তার সাথে যে তখন যে ইন্ডিয়ান সিচুয়েশন ছিল, ইয়েস, এত স্বল্প সময় পুরো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা তুলে ধরাটা মুশকিল। কিন্তু আমরা যেগুলো প্রমিনেন্ট, যেমন আমরা গান্ধীজিকে বেশি চিনি কিন্তু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বলুন, হিস্ট্রি, ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। তা আমাকে এখানে প্রথমে বলতে হয়, যদি আমরা খুব স্বল্পভাবে হিস্টোরিক্যাল অ্যাসপেক্ট দেখি, দ্য ডিফারেন্ট টাইপস অফ মুভমেন্টস যেটা গান্ধীজি লঞ্চ করেছিলেন, টু স্টার্ট উইথ চম্পারণ মুভমেন্ট, খেদা মুভমেন্ট, দান্ডি মার্চ, সেটাকে আপনার সল্ট সত্যাগ্রহ বলা হয়,
সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, খিলাফত মুভমেন্ট, কুইট ইন্ডিয়া মুভমেন্ট ইন 1942, এরকম ডিফারেন্ট মুভমেন্ট গান্ধীজি লঞ্চ করেছিলেন, অ্যান্ড হি ওয়াজ এবল টু টেক দ্য হোল ইন্ডিয়ান পপুলেশন আন্ডার হিজ লিডারশিপ। তার মানে উনার মধ্যে এই রকম কোয়ালিটি ছিল। হ্যাঁ, মানে কিভাবে লোকের চাষ এবং তুলোর ক্ষেত্র, তুলো চাষ, এই বিষয়গুলো নিয়ে ওনার যে মানে সেই জায়গায় দাঁড়িয়ে সেই সময়ে এই ভাবনা, একদমই সত্যি মানে এটা মানে ওনার ফিলসফি, যেটা আমরা বলবো ফিলসফি, দর্শন বা যেটাই আমরা বলি, সেই ক্ষেত্রেও কিন্তু মানে পুরোপুরি একটা অন্য ধরনের ফিলসফি ওনার মধ্যে আমরা প্রায়শই এখন যদি আমরা গান্ধিয়ান ফিলসফির কথা বলি, গান্ধিয়ান দর্শনের কথা বলি, তাহলে তো এখানে আমাকে বলতেই হয় আপনার অহিংসা, নন কোঅপারেশন, সত্যাগ্রহ, ট্রুথফুলনেস আর স্বরাজ, এই বিষয়ের উপরে কিন্তু গান্ধিয়ান ফিলসফি দাঁড়িয়ে আছে। আপনি অহিংসা, নন কোঅপারেশন, গান্ধীজি কিন্তু ফ্রিডম স্ট্রাগল, ইন্ডিয়ার ফ্রিডম স্ট্রাগল উইন করেছে থ্রু নন ভায়োলেন্স। ইট ইজ সামথিং ভেরি ইউনিক। এমনি দেখুন আমরা হাজারটা ইন্ডিপেন্ডেন্সের কথা শুনি, কনফ্লিক্টের কথা শুনি, রেজলিউশনের কথা শুনি, মুভমেন্টের শুনি, কিন্তু our independence we own under the leadership of Mahatma Gandhi through non-violence, satyagraha and non-cooperation, which is very very unique. তার সাথে যে ট্রুথফুলনেস, গান্ধীজি এটা সব সময় বিশ্বাস করতেন যে সত্যর উপরে বিশ্বাস রাখা, যেমন সত্যমেবা জয়তে। ওকে, দ্যাট মিনস এখান থেকে কিন্তু গান্ধীজি সেই প্রিন্সিপালগুলো খুব ভাবে কিন্তু উনি ফলো করেছিলেন ইন এভরি অ্যাসপেক্ট, যে শুধু নিজেকে যে সত্যি কথা বলা, ইটস নট লাইক দ্যাট। মানে আজকের দিনে এটা ভাবা যায় মানে সত্য এবং অহিংসার উপর ভিত্তি করেও মানে জীবনে অনেক কিছু করা যায়, গোটা দেশকে একটা আলাদা আলোড়ন দেশের মধ্যে তৈরি করা যায়। সেটি এই বিষয়টা কিন্তু তিনি আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন প্রত্যেককে। বিকজ গান্ধীজি ওয়াজ অ্যান ইন্ডিয়ান, কিন্তু গান্ধীজি ইজ পপুলার হোল ওভার দ্য ওয়ার্ল্ড, অ্যাক্রস দ্য কান্ট্রি বলুন, গ্লোব বলুন, ইউনিভার্স বলুন। যেমন ইন্ডিয়াতে আমরা ধরুন গান্ধী জয়ন্তী উদযাপন করি, উই সেলিব্রেট, বাট ইন দ্য হোল ওয়ার্ল্ড non-violence day or the peace day is been celebrated. আর উনার যে ফিলসফি, উনার যে দর্শন, এই যে non-violence, অহিংসা, সত্যাগ্রহ, ট্রুথফুলনেস, এই বিষয়গুলো কিন্তু আজ অবধি অনেকটা রেলিভেন্ট ইন টুডেস কনটেক্সট অলসো। আজকে আমাদের প্রযুক্তি, আমরা অনেকটা ডেভেলপড হয়ে গেছি, কিন্তু when we see আমাদের যত প্রকল্প আছে, যত পলিসিস আছে, যত প্রোগ্রাম আছে, আপনি এডুকেশনাল অ্যাসপেক্ট বলুন, এনি ডেভেলপমেন্টাল অ্যাসপেক্ট বলুন, বিকজ দ্য ফাউন্ডেশন ওয়াজ লেড বাই দ্য গান্ধিয়ান প্রিন্সিপাল ইন এভরি অ্যাসপেক্ট। আপনি রুরাল এরিয়া বলুন, আরবান এরিয়া বলুন, এডুকেশনাল অ্যাসপেক্ট বলুন, সোশিও ইকোনমিক বলুন, পলিটিক্যাল অ্যাসপেক্ট বলুন, বিকজ গান্ধীজি ওয়াজ নট ওনলি এ পলিটিক্যাল লিডার, হি ওয়াজ এন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, he was a lawyer, he was a social reformer, he was an educationist. In every sphere যদি আমরা দেখি, তাহলে গান্ধীজির টাচ রয়েছে, গান্ধীজির টাচ রয়েছে। রুরাল এরিয়ার কথাটা বলছিলেন, যে গ্রামীণ বিভিন্ন জায়গায় তার বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা দেখেছি, তো সেই বিষয়টা যদি একটু তুলি। দেখুন, লোকাল সেলফ গভর্নমেন্ট ইজ আ গান্ধিয়ান কনসেপ্ট, রাইট? গান্ধীজি কি বলেছিলেন? যে ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন, যেটা আজকে আমাদের দিনে আছে, পঞ্চায়েতি রাজ সিস্টেম, which is there, right? তো গান্ধীজি এটাই বলছিলেন যে ইন্ডিয়াকে চিনতে হলে আমার গ্রামকে চিনতে হবে, আমার গ্রামকে জানতে হবে, বিকজ ইন্ডিয়া লিভস ইন হার ভিলেজ, রাইট? গ্রামের যে শিল্প, দ্য ক্রাফট ওয়ার্ক, দ্য স্মল স্কেল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি হ্যাজ টু বি প্রমোটেড, অ্যান্ড অল দ্য ভিলেজ has to be self-reliant. Okay, self-reliant. সেখানে কিন্তু উনি স্বরাজের কথা বলছিলেন। আজকে আমাদের গ্রাম স্বরাজ বলে একটা কনসেপ্ট রয়েছে, টু ডেভেলপ দ্য ভিলেজ, ডেভেলপমেন্ট, বিকজ স্বদেশী, আমার দেশে, আমার ভূমিতে উই আর সো রিচ যে আমার বাইরের থেকে কিছু আনার প্রয়োজন নেই, এভরিথিং ইজ অ্যাভেলেবল। আমাদের গ্রামগুলো যদি সমৃদ্ধ হয়, তাহলে গোটা দেশ সমৃদ্ধশালী হবে। সেই জন্য এই যে লোকাল সেলফ গভর্নমেন্ট, পঞ্চায়েতি রাজ, আজকে আমরা লোকাল আরবান সেলফ গভর্নমেন্টের কথা বলছি, এই যে মিউনিসিপ্যাল ইলেকশন, ইটস অল ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন, গিভিং পাওয়ার টু দ্য গ্রাসরুট পিপল,
বিকজ একটা গ্রামকে চিনতে হলে তার মাটির মানুষকে চিনতে হবে, তাকে রেসপেক্ট দিতে হবে, তার কাছে কিন্তু অনেক কিছু জিনিস রয়েছে। সো এই যে চিন্তা ভাবনা, এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে গান্ধীজির মধ্যে ধরুন এই যে সততা, এই যে ট্রুথফুলনেস, আপনার বাড়ি ঘরে বলুন, অফিস কাছারিতে বলুন, রাস্তায় চলতে বলুন, একটা দোকানে বলুন, ইন এভরি অ্যাসপেক্ট টু প্রমোট দ্য ট্রুথফুলনেস। টু কোট গান্ধীজি, উনি কিন্তু এই কথাটা বলেছিলেন, টু কোট গান্ধীজি, that your belief becomes your thought becomes your words becomes your action becomes your habit becomes your values, and your values becomes your destiny. So destiny is the ultimate. To quote Gandhiji, উনি নিজে এই কোটটা দিয়ে গেছিলেন, আর উনি বারবার এই কথাটা বলেছিলেন that as far as India is concerned, উনি কিন্তু ইয়ং পপুলেশনের উপরে ওনার খুব আস্থা ছিল, বিকজ একটা দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, সো উই হ্যাভ টু ডিপেন্ড অন দ্য ইয়ং পপুলেশন। যুব সম্প্রদায়ের শক্তিটা তিনি অনুভব করেছিলেন। রাইট, তখনকার সময় অ্যাট দ্যাট টাইম উনি কিন্তু বলেছিলেন ইয়ং ইন্ডিয়া বলে কল দিয়েছিলেন। আর উনি এটাই উনি বিশ্বাস করতেন যে একটি দেশকে, আমাদের কান্ট্রিকে, ভারতকে যদি আমাকে হোলিস্টিক ওয়েতে যদি ডেভেলপ করে নিয়ে যেতে হয়, গান্ধীজি যেটা বলছিলেন, দেখুন ইন্ডিয়াতে আমাদের সব কিছু রয়েছে, রাইট? যেমন গান্ধীজি নিজেই বলছেন যে দ্য ইনস্ট্রুমেন্ট অফ চেঞ্জ আর দ্য ইউথস, অ্যান্ড অ্যাজ ফর আওয়ার কান্ট্রি উনি বলছিলেন দ্যাট ইন্ডিয়া ইজ প্রোগ্রেসিভ, ইন্ডিয়া ইজ স্ট্রং, India is resilient, India is tolerant, India is inclusive, okay, and we should look for a better future tomorrow, and the role has to be played by the young generation. তার সাথে yes, উনার ফিলসফির মধ্যে কিন্তু আরেকটা বিষয় রয়েছে, সেটা সর্বোদয়া। সর্বোদয়া উনি কি বলছিলেন? That welfare for all the sections of the people. We should not bring any division, distinction between caste, creed, religion, sex, gender, etc. সকলের উন্নতি, সকলের উন্নতি। ওকে, এই জন্যই আজকে আমরা বলি কি ইন্ডিয়া ইজ এন ওয়েলফেয়ার স্টেট। সর্বোদয়া, যে আপনার পিছিয়ে পড়া ব্যক্তি যারা রয়েছে, যারা আমরা বলছি মার্জিনালাইজ, আজকের দিনে আমরা মার্জিনালাইজ বলছি, মাইনরিটিস বলছি, নো, টু হিম এভরিবডি ওয়াজ ইকুয়াল, হিউম্যানিটি কামস ফার্স্ট। তো উনি সর্বোদয়ের উপরেও কিন্তু অনেকটা জোর দিয়েছিলেন, অ্যান্ড অনেক অনেক কাজ করে গেছেন। এই সকলের উন্নতির বিষয়টা যখন উঠে এলো, তখন সোসাইটির জন্য এই সমস্ত কিছু তো সোসাইটির জন্য, সমাজের জন্যই করে গেছেন, তার পাশাপাশি নারীদের ক্ষেত্রেও কিন্তু তিনি আলাদা করে ভেবেছেন, অনেক বিষয় উঠে এসেছে। তো সেই প্রসঙ্গে একটু যদি এই অ্যাসপেক্টটা দেখতে যাই, তার আগে আমি জাস্ট একটা কথা বলতে চাই যে মহাত্মা গান্ধীর যদি সোশ্যাল অ্যাসপেক্ট দেখতে হয়, এখানে এই কথাটা বলতে হয় দ্যাট হি রিয়েলি ফট এগেইনস্ট দ্য কাস্ট ডিসক্রিমিনেশন, যেটা আমাদের ইন্ডিয়ার মধ্যে চলছিল, বিকজ উনি কখনোই কাস্ট সিস্টেমকে উনি বিলিভ করতেন না। উনি বলতেন দ্যাট এভরিবডি ইজ ইকুয়াল, কিন্তু আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে কাস্ট ওয়াজ ওয়ান অফ দ্য মেজর হার্ডলস। তার সাথে হি ফট এগেইনস্ট দ্য আনটাচেবিলিটি। অনেক কাজ করেছেন উনি, অ্যান্ড উনি, আমরা আজকের দিনে জানি হরিজন, দ্য পিপল নেক্সট টু গড, ওয়াজ দ্য টার্ম গিভেন বাই মহাত্মা গান্ধী, ওকে, টু ব্রিং পিপল ইন দ্য কমন পার্লেন্স। তাহলে সোশ্যাল অ্যাসপেক্ট আমরা শুরু করলাম। এবার আমি আপনার প্রশ্নতে আসছি দ্যাট ওমেন্স অ্যাসপেক্ট উনি কি কি করেছেন। এন্ডলেস নাম্বার অফ কাজ মহাত্মা গান্ধী করেছেন টু প্রমোট অর টু এম্পাওয়ার ওমেন। এখানে যদি বলতে হয়, সব থেকে আগে আমাকে বলতে হয় যে এই যে ডিফারেন্ট মুভমেন্টসগুলো আমি বললাম, হিস্টোরিক্যাল মুভমেন্টস, এই প্রত্যেকটা মুভমেন্টে কিন্তু গান্ধীজি হ্যাজ গিভেন ইকুয়াল ইম্পর্টেন্স টু দ্য ওমেন। উনি বলতেন যে ওমেনদেরও একটা আলাদা পরিচিতি রয়েছে। ইয়েস, ওমেন দে আর উইদিন দ্য ডোমেস্টিক ইউনিট, তাদের কিছু গুরুত্বপূর্ণ রেসপন্সিবিলিটিস, দায়িত্ব রয়েছে, কিন্তু তাছাড়াও তো তারা কিন্তু একজন হিউম্যান বিং, একজন সামাজিক জীব, তাদেরও সেই সমান রেসপেক্ট থাকা উচিত অ্যাট দ্য সোসাইটিয়াল লেভেল।
at the societal level. তার জন্যই the different aspects of movement যেগুলো ছিল গান্ধীজি has given equal importance. তারপরে womenদের যেটা অধিকার, the different rights, he talked about that. তারপরে উনি he was against the parda system যেটা একটা womenদের মধ্যে ছিল. He was against the dowry system, পণ প্রথা against it ছিলেন. Okay, he was for the widow remarriage. Okay, girl child education. Okay, giving equal importance in the gender equality. আর উনার বিভিন্ন অ্যাসপেক্টে কিন্তু নারীরা সব সময় ছিল। এখানে আমাকে এটাও বলতে হয় যে উনার ম্যাডাম মিসেস কস্তুরবা গান্ধী একই সাথে কিন্তু এই যে ওমেন এম্পাওয়ারমেন্ট, ওমেন ইমানসিপেশন, গান্ধীজির সাথে হাতে হাত মিলিয়ে কিন্তু তারা এগিয়ে গেছে। প্রত্যেকটা মুভমেন্টে আমরা দেখেছি যে মানে ওনার স্ত্রীর একটা বিশেষ বিশেষ ভূমিকা ছিল, এবং এই যে নারীকে প্রাধান্য দেওয়া, তাকে সম্মান দেওয়া, তার কোনো মানে বক্তব্যকে গ্রহণ করা, সেটাও তার কাছ থেকে আমরা শিখতে পাই। যেমন গান্ধীজি বারবার বলছিলেন টু উই হ্যাভ টু রেসপেক্ট দ্য ওমেনহুড, দ্য মাদারহুড। একজন নারী যখন মা হচ্ছে সেই যে সম্মানটা, সেই যে রেসপেক্টটা আর কোথাও কিন্তু আমরা শুনি না যে মাদারহুডকে রেসপেক্ট। সো গান্ধীজি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি বলে গেছেন। ওকে, অ্যান্ড টু দ্য সোশ্যাল ইভেলস যেগুলো চলছিল আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে, সেই ইভেলসগুলো বন্ধ করার জন্য নাম্বার অফ ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস, নাম্বার অফ সচেতনতা প্রোগ্রাম, ওনার আশ্রম থেকে শুরু করে ওনার ডিফারেন্ট ভিজিটসে, ওনার যেটা মানে সভা হতো সেই সভায় নারীদেরকে এগিয়ে দেওয়া, তাদের ভয়েস শোনা, তাদেরকে সেই ডিউ সম্মান করা। অনেক জায়গায় জেন্ডার ইকুয়ালিটির কথা বলতে হলে উনি বলছিলেন যে ইয়েস, পুরুষরা তারা বাইরে কাজ করছে, নারীরা তারা ঘরে কাজ করছে, কিন্তু their life is not confined within the four walls. Okay, so the equal importance. মানে শুধুমাত্র তারা ঘরেই কাজ করবে সেটা বিষয় না, একদমই প্রয়োজনে তারা বাইরে বেরোবে এবং অন্যান্য সমস্ত কিছুতে অংশগ্রহণ করবে। টোটাল ফ্রিডম। হ্যাঁ, এই ফ্রিডম ব্যাপারটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল গান্ধীজির জন্য, বিকজ উনি বুঝতে পেরেছিলেন, উনি বলছিলেন ওকে যে ইন্ডিয়াকে যদি প্রোগ্রেস করতে হয়, আমাদের দেশকে যদি সেই জায়গায় নিয়ে যেতে হয়, তাহলে নারী পুরুষ উভয়েরই ডেভেলপমেন্টের প্রয়োজন আছে। সো দে শুড ওয়াক ইন দ্য সেম ফুট। ওকে, একজন এগিয়ে যাচ্ছে পুরুষ বলে, নারী বলে সে পিছিয়ে আছে, ইট ওয়াজ নট হিজ ফিলসফি। ওকে, এই ফিলসফি উনিতে, এটা ওনার ফিলসফি না। যেহেতু উনি বলছিলেন ট্রুথফুলনেস, রাইট? যেমন আপনার ট্রুথফুলনেস এখন আজকের দিনে ধরুন আমাদের অনেক ডিফারেন্ট স্কিমস প্রোগ্রামস রয়েছে, যেমন স্বচ্ছ ভারত অভিযান, রাইট? ইটস এন গান্ধিয়ান কনসেপ্ট। উনি বলছিলেন পুরো মানে ন্যাচারাল এনভায়রনমেন্ট বলুন, দ্য সোশ্যাল এনভায়রনমেন্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সেই তার সাথে নিজের মন, প্রকৃতি, এই বিষয়টা কিন্তু মানে পরিবেশ, মানে একে অপরের, মানে আমরা সেই বিষয়গুলোকে গান্ধীজির জীবনে খুব খুব বেশি করে আমরা লক্ষ্য করে থাকি। একদম, এটাই বলছেন যে পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তার সাথে যে পরিবেশ বলতে যে আমার গাছপালা, মানে পাহাড়, নদী, নালা, তার সাথে আমার অফিস বলুন, আমার বাড়িঘর বলুন, তার সাথে আমার মন পরিষ্কার রাখা, রাইট? কেন কি উনার কিন্তু যে ন্যাচারাল ফিজিক্যাল এনভায়রনমেন্টের কিন্তু উনার খুব ইম্পর্টেন্স ছিল, তার সাথে উনি কিন্তু হ্যাজ গিভেন ডিউ রেসপেক্ট টু দ্য ওয়াইল্ড লাইফ। হ্যাঁ, ওয়াইল্ড লাইফকে কিন্তু উনি খুব ডিউ রেসপেক্ট দিয়েছিলেন। আজকে আমরা বলছি দেখুন মেক ইন ইন্ডিয়া কথা, আত্মনির্ভর ভারতের কথা বলছি, এগুলা কিন্তু এভরিথিং ইজ দ্য ফাউন্ডেশন অফ গান্ধিয়ান প্রিন্সিপাল। এবং এই সমস্ত কিছুর মধ্যে শিক্ষাকে তিনি বিশেষভাবে যুক্ত করেছিলেন। অবশ্যই উনি বলছিলেন that education is the main instrument and vehicle, কিন্তু কোন এডুকেশন? the vocational and the craft education, the basic education, উনি নাম দিয়েছিলেন নাইতালিন, রাইট? উনি কিন্তু দেখুন আজকে আমরা নিউ এডুকেশন পলিসি 2020 আমরা অলরেডি চালু করে দিয়েছি। সেই পলিসিতে কি বলছে? মাদার টাং কামস ফার্স্ট। আমরা বলছি স্কিল ডেভেলপমেন্ট, ভোকেশনাল ট্রেনিং, ইটস অল ইন গান্ধিয়ান কনসেপ্ট। তাহলে গান্ধীজি তখনই বুঝতে পেরেছিলেন, আমি একটা কথা বলেছিলাম আপনাকে, যে ইন্ডিয়াকে জানতে হলে, ইন্ডিয়াকে বুঝতে হলে, ইন্ডিয়ার গ্রামকে বুঝতে হবে, তার ভিলেজকে জানতে হবে। অ্যান্ড ইন দ্য রুরাল এরিয়াস দ্য বেসিক এডুকেশন কামস, দ্য ক্রাফট এডুকেশন কামস, হস্তশিল্প, ওকে, দ্য ক্রাফট এডুকেশন কামস। তার সাথে
তার সাথে কিন্তু আমার কটেজ অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে রুরাল বেল্টে, রাইট? তো ইয়েস, ইন এভরি অ্যাসপেক্ট আমরা দেখছি যে গান্ধীজির যে কনসেপ্ট ছিল নাই তালিম, ওকে, যেখানে বলছি বেসিক মাদার টাং। কেন মাদার টাং? বিকজ মাদার টাংকে প্রমোট করার জন্য একটি শিশু আর একটি ছেলে, একটি মেয়ে যতটুকু তার মাদার টাঙে সে যতটুকু প্রসপার করতে পারবে দেন টেকিং এনি ফরেন ল্যাঙ্গুয়েজ অর এনি আদার ল্যাঙ্গুয়েজ, তাহলে উনি কিন্তু ইয়েস এডুকেশনটাকে এইভাবেই একটা ইনস্ট্রুমেন্ট উনি ভেবেছিলেন। আর উনি বারবার বলতেন যে ইট শুড বি জাস্ট অ্যাক্ট লাইক এ টর্চ বেয়ারার, ওকে, টর্চ বেয়ারার। সেই শিক্ষাই আমাদেরকে আলো দেখাবে, সেই শিক্ষাই আমাদেরকে সুস্থ রাখবে, সেই শিক্ষাই আমাদেরকে হেলদি রাখবে, হাইজেনিক রাখবে, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সহায়তা করবে। আপনার কথাগুলো শুনছিলাম আর মানে ভীষণ প্রাণবন্ত এবং ভীষণ সমৃদ্ধ হচ্ছিলাম। যেতে যেতে সবচাইতে শেষে যে প্রশ্নটি আপনার কাছে থাকবে সেটি হচ্ছে, কি মনে হয় যে এই গান্ধীজির এই আদর্শ পুরুষ আমাদের মহাত্মা গান্ধী, তার এই ভাবনা চিন্তনে মননে সমস্ত কিছু মিলিয়ে বর্তমান সময়ে দাঁড়িয়ে কতটা প্রতিফলিত হচ্ছে? এই প্রশ্নটা যদি বলেন তাহলে আমি বলবো ইয়েস, অনেকভাবেই প্রতিফলিত হচ্ছে। হি ইজ স্টিল রেলিভেন্ট টিল ডেট। আজকে যে সমাজ আমরা বসবাস করছি, বিকজ ইটস এ সোসাইটি যেটা উনি দিয়ে গেছে, রাইট? আমরা এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনি যে কোনো অ্যাসপেক্টে দেখুন, ডেইলি লাইফ অ্যাক্টিভিটিস থেকে কিন্তু আমাদের গান্ধিয়ান ফিলসফি প্রিন্সিপাল, উনার যেটা বার্তা ছিল, উনার যা মেসেজ ছিল, আমরা কিন্তু সামহাউ অর দি আদার কিন্তু আমরা সেটাকে ফলো করছি। আপনি এডুকেশনাল অ্যাসপেক্টে বলুন, আপনি হেলথ সেক্টরে বলুন, আপনি এনি মেডিসিনাল অ্যাসপেক্টে বলুন, ইন এনি রুরাল ডেভেলপমেন্টে বলুন, আরবান ডেভেলপমেন্টে বলুন, পলিটিক্যাল অ্যাসপেক্টে বলুন, in every aspect, cultural aspect বলুন, this Gandhian philosophy is still very relevant. আর relevant আমি শুধু বলবো না যে it is for Indian context, it is relevant throughout the world. Because উনার যে non-violence concept, উনার যে অহিংসা, ট্রুথফুলনেস, আজকের দিনে আমরা দেখছি আমাদের পুরো বিশ্বে the crisis, the fight, the war, the bloodshed, and we are looking for the peace, harmony and tolerance, and this is Gandhian philosophy. গান্ধীজি তার ট্রুথফুলনেসের মধ্যে সবসময় বলে যেতে যে মনকে the heart should be virtuous, এতটাই পরিষ্কার রাখা। when there is a virtuousness in the heart, there's a harmony in the home. when there is a harmony in the home, there's an order in the society. When there is an order in the society, there is peace in the nation. Okay, so এই যে বার্তাগুলো, এই বার্তাগুলো কি আজও তো চলছে। আপনি ফ্যামিলিয়ার লেভেল থেকে দেখুন, একটা পাড়ার থেকে দেখুন, একটা কমিউনিটির থেকে দেখুন, আমাদের সোসাইটি বলুন। সো গান্ধীজি ইজ নট রেলিভেন্ট অনলি ফর ইন্ডিয়া, হি ইজ রেলিভেন্ট থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। বিকজ উনার প্রিন্সিপাল, উনার ফিলসফি আজকে নট অনলি আজকের দিনে, অনেক আগের থেকে এইগুলোকে নিয়ে চর্চা হচ্ছে, এগুলোকে অ্যাপ্লিকেবল করার চেষ্টা করা হচ্ছে, টু ব্রিং পিস, হারমোনি অ্যান্ড ট্রাঙ্কুইলিটি ইন দ্য ওয়ার্ল্ড থ্রু নন ভায়োলেন্স, থ্রু অহিংসা, থ্রু সত্যাগ্রহ। এইগুলোর যে একটা স্ট্রেংথ, এইগুলোর যে একটা পাওয়ার, বিকজ গান্ধীজি এটা বলছিলেন যে যখনই মনে রিচুয়াসনেস থাকবে তখনই আমি একটা জিনিসকে বিশ্বাস করতে পারবো, তখনই আমার মন সেটাকে সায় দেবে, সেটাই হচ্ছে আসল। and his respect for all religion also made him one of the best person, because উনি বলছিলেন, আপনি আপনার ইন্ট্রোডাকশনে বলছিলেন, right? So we need a religion to reach to our Almighty. So he respected all the religion. বাহ, খুব সুন্দর করে, ভীষণ সুন্দরভাবে আলোচনা করছিলেন। বারবারই আমি এই কথাটা বলছি, এবং আজকের অনুষ্ঠান যে সময়ের মধ্যে বাঁধা, সেই সময়টুকু আমাদের শেষ করতে হচ্ছে। শুনতে আরও অনেক বেশি ইচ্ছে করছিল। আসলে এই মনীষীদের জীবনের এই ধরনের কথাগুলো আমরা যতবার শুনি ততবারই সমৃদ্ধ হই, এবং খুব বেশি প্রয়োজন আমার মনে হয় যে এগুলোকে আমাদের বারবার করে শোনা, একদমই শোনা, জানা এবং জানানো। এইখানে আমি একটা কথা বলতে চাই
যে দেখুন গান্ধীজিকে যতটা আমরা নিয়ে কথা বলবো টু প্রমোট গান্ধীজি, যে আমার বাড়িতে একটা স্কুলে একটা কলেজে একজন গান্ধীজির ছবি লাগিয়ে রেখে দিলাম, ইটস নট এনাফ। ডিফারেন্ট টাইপস অফ প্রোগ্রামস অর্গানাইজ করা, কুইজ কম্পিটিশন, এসে কম্পিটিশন, পোস্টার কম্পিটিশন, তারপরে আপনার ক্লিনিং ড্রাইভ। ওকে, কেন কি গান্ধীজি তো আমার পরিবেশ নিয়ে কথা বলেছিল, দ্য ক্লিনিং ড্রাইভ প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল। ওকে, সেখানটা কিন্তু ডিগনিটি অফ লেবারটাও চলে আসছে, যে আমরা সবাই মিলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা একের সাথে আরেকে হাত মিলাচ্ছি। তো এই রকম ডিফারেন্ট প্রোগ্রামস। আর যে খাদিকে প্রমোট করা, উনি যেটা বলে গেছিলেন, ওকে, আমি এটা বলছি না যে গান্ধী টুপি আর জহর কোট পরলে যে আমি গান্ধীকে বেশি ভালোবাসি, নো, dressing style depends on individual choice, but to promote, because we should feel proud for our own product, swadeshi product, that is khadi. দেখুন আমাদের সমাজে কিন্তু আমরা এতটা এটাকে ইউজ করছি না, কিন্তু whereas outside India it is very popular. তো এই বিষয়গুলোকে অবশ্যই আমাদেরকে প্রমোট করতে হবে, গান্ধীজিকে নিয়ে প্রতিনিয়ত প্রোগ্রামস করা, চর্চা করা, ছেলেমেয়েদের সাথে আলাপ আলোচনা করা, বাড়ি ঘরে বলুন, ওকে, এই বিষয়গুলোকে আমাদের আরো আরো বেশি করে জানতে হবে, বুঝতে হবে, যে কথা বললেন আরো প্রমোট করা। আরো সত্যিকার অর্থে যে আমাদের গান্ধীজির এই মতাদর্শে আমরা অবশ্যই বিশ্বাসী, এবং যে কথা আজকের আলোচক বলছিলেন যে সেই বিষয়গুলোকে শুধু জানা নয় বা বোঝা নয়, গোটা সোসাইটির মধ্যে সেগুলোকে আরো বেশি বেশি করে ছড়িয়ে দেওয়া, এবং গান্ধীজি যা চাইতেন সেই ভাবনাগুলোকে কাজে লাগিয়ে আরো অনেক অনেক বেশি কাজ করা আমাদের প্রত্যেকের নৈতিক কর্তব্য বলে উনি একটা বলেছিলেন গান্ধীজি, যে একটা জাস্ট একটা ওয়ার্ড আমি বলছি, দ্য নেশন বিল্ডিং। এই ওয়ার্ডটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তা আমি এই ওয়ার্ডটা দিয়ে একটা কথা বলতে চাই আপনাকে। তো মানে লেট আস অল কাম টুগেদার, ওকে, লেট আস অল কাম টুগেদার। আর সবাইয়ের দায়িত্ব পড়ে এখানটায়, দ্যাট গান্ধীজির যা ড্রিম ছিল তাকে রিয়েলাইজ করানোর জন্য, টু মেক ইন্ডিয়া এ বেটার ফর টুডে and a bright future for tomorrow. And here comes the role of each and every Indian citizen. থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাডাম, এতটা মূল্যবান সময় আমাদের আপনি দিলেন। আমাদের দর্শক বন্ধুদের কাছ থেকে আমরা এই মুহূর্তে বিদায় নেব। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও এই বিশেষ দিনটির শুভেচ্ছা সকলকে জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।